নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। 21শে মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের সময়কাল এবং কার্যসূচি নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠক। ফি বছর যেখানে বিশাল আকারের বাজেট পাস হয়ে যাচ্ছে নামমাত্র আলোচনায়, সেখানে এবার কি বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল? তাই নিয়ে চলছে জোর জল্পনা। ত্রিপুরা বিধানসভায় বাজেট বরাদ্দ বাড়ছে আর বাস্তানুপাতিক হারে কমে চলেছে বাজেট অধিবেশনের সময়কাল। ফলে বিশাল আকারের বাজেট পাস হয়ে যাচ্ছে কম কথায়, নামমাত্র আলোচনায়। এবার কি তবে বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল? 21শে মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের সময়কাল এবং কার্যসূচি নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। আর এই বৈঠকে বিধানসভার বাজেট অধিবেশন 5 দিন করার ওপর হতে পারে সিদ্ধান্ত। 1963 সালে ত্রিপুরায় গঠিত প্রথম বিধানসভায় 8টি অধিবেশনে সভা চলে 103 দিন। আর দ্বাদশ বিধানসভায়, যার মেয়াদ ছিল 2023 সালের মার্চ অবধি, সময়কালে 12টি অধিবেশনে সভা চলেছে মাত্র 43 দিন। অপরদিকে প্রথম অধিবেশনে রাজ্যে বাজেট বরাদ্দ ছিল 9 কোটি 48 লক্ষ টাকা। আর 2023-এর বার্ষিক বাজেটের আকার এসে বাড়ছে। বাজেট আকার দাঁড়িয়েছিল 26,659 কোটিতে। 13টি বিধানসভা কালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অধিবেশন চলছে পঞ্চম বিধানসভায়। 1983 থেকে 1988 সময়কালের মধ্যে মোট 15টি অধিবেশনে সভা চলেছে 112 দিন। আর সবচেয়ে কম সময়ের অধিবেশন ছিল দ্বাদশ বিধানসভায়। 2018 থেকে 2023 সাল সময়কালে 12টি অধিবেশন ডাকা হয়, কিন্তু সভা চলেছে মাত্র 43 দিন। অবশ্য 2003 সালে গঠিত নবম বিধানসভার সময়কাল থেকেই বিধানসভায় আলোচনার সময়কাল কমতে থাকে ক্রমশ। প্রতিটি বিধানসভা অধিবেশনেই আলোচনা বিতর্কের মাধ্যমে বেশ কিছু বিল পাস হয়, যেগুলি পঞ্জীকৃত হয়ে থাকে রাজ্যের উন্নয়ন বা কর্মকাণ্ডের সাক্ষী হিসেবে। 13টি বিধানসভায় এই অবধি রাজ্যে 526টি বিভিন্ন ধরনের বিল পাস হয়েছে। দেখা গেছে সবচেয়ে বেশি বিল পাস হয় দ্বাদশ বিধানসভায়, মোট 74টি। এটি সর্ববৃহৎ। আবার এই বিধানসভাতেই সবচেয়ে কম সময় ধরে সভার কাজ হয়েছে মাত্র 43 দিন। তুলনামূলক চতুর্থ বিধানসভায় 1978 থেকে 1983 সময়কালে বড় সংখ্যায় বিল পাস হয়। সেটি বিধানসভার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম, যা ছিল মোট 72টি বিল। এর সময়কালে সভা চলেছিল মোট 99 দিন। নবম বিধানসভার সময়কালে 16টি অধিবেশনে 98 দিন সভার কাজ চলে। ক্রমানুযায়ী এরপর থেকে কমে এসেছে কাজের দিন। দশম বিধানসভায় 2008 থেকে 2013 সময়কালে 13টি অধিবেশনে সভা চলে 80 দিন। একাদশ বিধানসভায় 2013 থেকে 2018 পর্যন্ত সময়কালে 15টি অধিবেশনে সভা চলে 73 দিন। আর দ্বাদশ বিধানসভায় 12টি অধিবেশনে সভার কাজ ছিল 43 দিনের। এই নিম্নমুখী লেখচিত্রের মধ্যেও আশার বিষয়। ত্রয়োদশ বিধানসভায় 2023-এর মার্চ থেকে এখন পর্যন্ত 6টি অধিবেশনে সভা হয়েছে মাত্র 21 দিন। বিধানসভার ভেতরে সদস্যদের আলোচনা ও বিতর্কে গণতান্ত্রিক পরিবেশ স্বাস্থ্যকর থাকে, এমনই বিশ্বাস ও ধারণা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়। পরিতাপের বিষয় হলো, এই বিষয়টি স্বীকার করে নিয়েই 2003 সাল থেকে ক্রমাগত সংক্ষিপ্ত হয়ে চলেছে বিধানসভার কার্যকাল। 2003 থেকে 2018 অবধি বিধানসভার ভিতরে অধিবেশনকাল হ্রাসের বিরুদ্ধে যে মাননীয় সদস্যরা মুখর থেকেছেন, তারা এখন সরকার পক্ষে সংসদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত। এক্ষেত্রে এবার তারা ভূমিকা নিচ্ছেন না কেন? প্রশ্ন উঠছে তা নিয়েই। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছরের মধ্যে সাধারণ নির্বাচন চাইছেন বাংলাদেশের 58.17% ভোটার। দেশব্যাপী সার্ভের পর এই তথ্য প্রকাশ করেছে ইনোভেশন বাংলাদেশ নামে গবেষণা সংস্থাটি। বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন নিয়ে পরিচালিত এক সার্ভেতে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন 58.17% ভোটার। ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থার উদ্যোগে পরিচালিত এই সার্ভেতে অংশ নেন দেশের 64 জেলার 10,690 জন ভোটার। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, তারা কবে নির্বাচন চান, বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে তাদের প্রত্যাশা, তারা কাকে ভোট দিতে চান এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দেন, এমন বিভিন্ন বিষয় জানতে চেয়ে গত 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত পরিচালনা করা হয় সমীক্ষাটি। ফলাফল অনুসারে সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রধান উদ্বেগ অর্থনৈতিক সংকট। অন্তর্বর্তী সরকারের কাছে তারা যে প্রত্যাশা রাখেন, এর মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন 69.6% অংশগ্রহণকারী।
এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা। সরকারি সেবায় দুর্নীতি কমানোর প্রত্যাশা করেছেন 21.8% অংশগ্রহণকারী। তাদের ভেতর মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে মনে করেন 2.62% মানুষ। 42.33% মানুষ মনে করেন এটি আংশিকভাবে নিয়ন্ত্রিত হয়েছে, আর 55.5% মনে করেন এটি এখনো নিয়ন্ত্রণের বাইরে। জরিপে অংশ নেওয়া 58.17% ভোটার সাধারণ নির্বাচন চাইছেন 2025 সালের মধ্যেই। তাদের মধ্যে 31.6% ভোটার জুনের মধ্যে এবং 26.5% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে। ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন 10.3% মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় 62% মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা কাকে ভোট দেবেন। এর মধ্যে 65.7% মানুষ জানিয়েছেন তাদের পছন্দের দলের কথা। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা দল হলো বিএনপি। এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে বাংলাদেশ জামায়াত ইসলামী, আওয়ামী লীগ, নতুন রাজনৈতিক দল এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল। সমীক্ষা অনুযায়ী 29.4% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন 49.3% ভোটার। 33.9% ভোটার সিদ্ধান্ত নিতে চান রাজনৈতিক পরিস্থিতি দেখে। এক্ষেত্রে অনিশ্চয়তা বেশি নারী ভোটারদের মধ্যে। পুরুষদের ক্ষেত্রে এই হার 25.81%। সমীক্ষা অনুসারে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্তে তাদের পরিবারের প্রভাব আছে 47% ভোটারের মধ্যে। ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে প্ল্যাটফর্ম থেকে পাওয়া সংবাদকে তাদের সিদ্ধান্তের উপর গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে চিহ্নিত করেছেন সমীক্ষার 18.28% অংশগ্রহণকারী। নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া মাত্র 9.3% মানুষ, আর সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন 5.3% অংশগ্রহণকারী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় আগামী দিন রাজনৈতিক ভূমিকম্প হবে। মঙ্গলবার রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে কংগ্রেসের জনসভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে হবে বলে যোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় জনসভার, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেসাই, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও। এদিন তো সিপিএম কেও এক হাত নিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কমিউনিজম মানে সিপিএম করা নয়। কমিউনিজমের আদর্শ হলো দলিত নিপীড়িতদের অধিকার আদায়ে লড়াই করা বলে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা পাওয়ারটা কিটা কিন্তু সমর আট্টু এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরি পাই তোমরা জানে না এই জনসভা নাড্ডা সাহেব জোর জবরদস্তি করে আনছে, তারপরে গেট লাগে কত জায়গাতে কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষরে, চোর কইরা, ভেলকি দিয়ে, অপবাদ দিয়া, মিথ্যা কথা কইয়া। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগে আইনি পদক্ষেপ সহ নার্সিং হোম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করে এলাকাবাসী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পুর পরিষদ এলাকার দীঘলবাকের তক্ষশিলা নার্সিং হোমে। নার্সিং হোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় ওই গৃহবধূ নিরুপমা নাথের বলে অভিযোগ মৃতার পরিবার পরিজনদের। গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য তক্ষশিলা নার্সিং হোমে ভর্তি করানো হলে রোগীকে সকালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত রোগীর অবস্থা সম্পর্কে কোনো কিছু জানায়নি নার্সিং হোম কর্তৃপক্ষ। অবশেষে রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে নার্সিং হোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ পরিজনদের। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। একটা পেশেন্ট গালট ট্রিটমেন্টে মারা গেছে, এরকম আগেও হয়েছে একবার ঘটনা। তো এটা নিয়ে আমরা এখানে আইছিলাম, এলাকার বদনাম এরকম ডাক্তারের গালট ট্রিটমেন্টে পেশেন্ট মারা যান, এরকম তো আরো মারবো।
হসপিটালে তো মূল ফটকটা বন্ধ আছে, আপনারা কি ডাক্তারকে কোনো কিছু বলেছেন? এখানে আসলে একজন রে পাঠাইলাম, ও হলো নিয়ে আইতেছে, ও পালিয়ে গেছে, বাক্সে আইসে না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।